কাছে, এত কাছে। আপনি দেখেন আমি আমার আব্বু বেঁচে নাই, আর নাসির ভাইয়ের বড় বাচ্চা এবং আমি মানে একই ইয়ারে জন্ম আমাদের। তো সিমিলার টু দাঁড়াচ্ছে এরকম যে নাসির ভাই আমার বাবার মতো, এবং ওনার ফ্যামিলির কাছ থেকে আমি যেই বিহেভটা মানে যেই যে স্নেহটা পেয়েছি এটা আমি কখনোই ভুলবো না। আমাকে যে মানসিকভাবে সাপোর্ট দেওয়া ভাবির, এটা আমি কখনোই ভুলবো না। তো সেই মানুষটাকে নিয়ে কি ধরনের ফটো কার্ড বার করা হয়েছে। যখন হাসিন ভাই আমার এত কাছে থাকে, হাসিন ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়েছে, হাসিন ভাইকে নিয়ে তো কোনো কথা হয়নি। একদিন ইলিয়াস ভাইয়ের লাইভে বাজে বাজে কমেন্ট আসছে, কমেন্ট আসার পর তখন ইলিয়াস ভাই হাসিন ভাইকে জিজ্ঞেস করছেন যে আমাদের হাসিন ভাইকে কেন নিয়ে এই ধরনের কথা হয় না। তখন উনি বলছে তাহলে উনি মামুন খালেদকে ধরবে। জাস্ট 2 মাস আগের কথা। উনি ক্যান্টনমেন্টে মব করবে, তার মানে কি উনাকে আমাকে নিয়ে যে খারাপ কথা বলা হচ্ছে, আমি হয়তো বা একজন শহীদের স্ত্রী, অথবা এই বাংলাদেশে সর্বপ্রথম ইউনিফর্মে যদি কেউ গুম হয়ে থাকে সেটা ছিল আমার হাজবেন্ড, আমি তার স্ত্রী। তো আমাকে নিয়ে যখন খারাপ কথা হচ্ছে সবাই প্রতিবাদ করেছে এক্সেপ্ট 2টা লোক, একটা কর্নেল হক, আরেকজন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল হাসিন। তাহলে যেই হাসিন ভাইকে বিশ্বাস করে সব কথা আমি খুলে বলেছি, সেই হাসিন ভাইয়ের কাছ থেকে কি এগুলো এক্সপেক্টেড যিনি ক্যান্টনমেন্টে মব করবে? উনার সাথে থাকার জন্য, উনার সাথে চলাফেরা করার জন্য, উনার সবকিছুতে বিদ্রোহী বিদ্রোহী ভাব, ভেঙে ফেলো, চুরে এই করে ফেলো, এগুলোর কারণে সাফারার আমি নিজেও। মানুষ মনে করে যে আমার মেন্টালিটি সেরকম, সেটার জন্য এফেক্টেড হয়েছি। পুরা নেক্সাসের যে প্ল্যাটফর্মটা ছিল, হ্যাঁ, আমরা সবাই একে একে ওখানে অফিসাররা সরে গেল, নালে আসতে ভয় পায় কেন? এগুলোর কারণে। আমরা কেউ তো ভাঙচুরে বিশ্বাসী না, আমরা জান প্রাণ দিয়ে আর্মিকে ভালোবাসি। আমি কখনো ট্রেনিং করিনি, আমি কখনো ইউনিফর্ম পরিনি, কিন্তু আমার হাজবেন্ড বলতো ইউনিফর্ম হচ্ছে ওর গায়ের স্কিনের মতো। তো আমার হাজবেন্ডের স্কিনের মতো যদি ইউনিফর্ম হয়, তাহলে সেই ইউনিফর্মের প্রতি আমার ভালোবাসা কতখানি থাকবে, কতখানি শ্রদ্ধা থাকবে, বা সেটা নিয়ে কথা বললে কতটুকু কষ্ট হবে, এটা মানে শুধু সেই ব্যক্তিরাই বলতে পারে যাদের এই পরিমাণ ভালোবাসা আছে। আর আপনার মানে কমিশন, আপনি যে রিপোর্ট গুলো দিয়েছেন বা আপনি যে কথাগুলো বলেছেন, তো সেগুলোর কতটা গুরুত্ব পেয়েছে বা গুরুত্ব সহকারে আপনার কথা শুনেছে কমিশন? আর আপনার হাজবেন্ডের ব্যাপারে কোনো কিছু উল্লেখ আছে কিনা সেখানে, যে লাশ পাওয়া যায়নি? আমি পাইনি, আমি কোথাও পাইনি। তাহলে তদন্ত রিপোর্ট কি, মানে এগুলো তদন্ত রিপোর্টটা কি হলো? এগুলো অত্যন্ত দুঃখজনক যে আমি আমার 36-37 বছরের জীবনে দাঁড়িয়ে বললাম প্রেস ক্লাব থেকে যে এনএসজি বলেছিল আমার হাজবেন্ড। প্রথমে তো বলেছিলাম অফ ক্যামেরা শাহিন সিদ্দিকীকে 9 সালে, আর এরপরে তো মুজিব ভাবিরা আমাকে কখনো ক্যামেরায় আসতে দিত না এগুলা বলার জন্য। 12 সালের পরে আমার কখনো ইন্টারভিউ নেওয়া হয়নি। ওনাদের একটা সেট প্ল্যান আছে, যে সেট প্ল্যানটায় ওনারা ইন্টারভিউ করেছেন এবং বলেছেন সরকার করতে দেয় না। আপনি কি বিশ্বাস করেন যে আওয়ামী লীগের সময় করতে দেয় না, তারপরে কেউ করতে পারতো? কখনোই পারতো না। এটা একটা সেট প্ল্যান, আর এটার প্রুফ আছে। ওনারা যে আওয়ামী লীগের প্রচুর সুবিধা নিয়েছেন, এটার অনেক প্রুফ আছে। আপনি মনে হয় সেই প্রোগ্রামটাতে ছিলেন। একদিন রাওয়ায় প্রথম আমাদেরকে 6 জানুয়ারিতে ডাকা হয়েছিল। আমি আর ভাবি, জি, আমরা যখন স্টেটমেন্ট দিতে গিয়েছি, আমরা কথা বলতে চেয়েছি, মুজিব ভাবি হল ছেড়ে বার হয়ে গিয়েছিল। মানে ওনাদের সেট প্ল্যানে ইভেন যে ছোট একটা মেয়ে বুশরা, একজন ডাক্তারের মেয়ে, শহীদ কর্নেল লুৎফর ভাই,
ওকে আমি এত পছন্দ করতাম, ও ও আমাকে এত ভালোবাসতো। হঠাৎ করে দেখি ও এবং মুজিব ভাবির মেয়ে একটা গ্রুপের মধ্যে, যাই হোক ওটা সামহাও আমাকে কোন এক এজেন্সি থেকেই দেওয়া হয়েছে। তো তারা রিপিটেডলি আমার নামে চ্যাটিং করে যাচ্ছে যে আমি যদি এরপরে মুখ খুলি তাহলে বলবে অমকে আমার হাজবেন্ড, এরপরে যদি মুখ খুলি তাহলে আমার একজন বয়ফ্রেন্ড দাঁড় করাবে, তারপরে যদি মুখ খুলি তখন আরো 4-5 জন বয়ফ্রেন্ড দাঁড় করাবে। আমি কি এগুলো ডিজার্ভ করি? মানে দেখেন, মানসিকভাবে আপনাকে নির্যাতন করা। জি 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 জি, মানে এত ছোট ছোট বাচ্চারা, কই আমার সন্তান তো কখনো কোনো আন্টিকে নিয়ে কথা বলার ক্ষমতাই রাখে না, ওরা কিছু জানেই না। আমি কোনোদিন ওদেরকে কোনো আন্টি সম্পর্কে জানতেই দেইনি। সব আঙ্কেল ভালো, সব আন্টি ভালো। আমি তো এখন এসে বড় গলায় বলতে পারি, আজকে কর্নেল মুজিবের জন্য আমার হাজবেন্ড নাই। একটা প্যারেডের ভিডিও আছে, একজন প্যারেড অ্যাডজুটেন্টকে আপনি ভিডিওর কোথাও পাবেন না, ওর নাম অ্যানাউন্স হচ্ছে কিন্তু ওকে কোথাও দেখতে পাবেন না। এটা কি কখনো হতে পারে? প্যারেড কমান্ডারের পরে সবচেয়ে বেশি দেখানো হবে প্যারেড অ্যাডজুটেন্টকে, বাট প্যারেড অ্যাডজুটেন্টকে আপনি পুরাটা ভিডিওতে কোথাও পাবেন না। এটা কেমন করে সম্ভব? তারপরে হচ্ছে আপনি বলবেন হয়তো যে আজকে কর্নেল মুজিবও তো নাই, যারা হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তারাই ভালো বলতে পারবে যে কেন উনি নাই। এটার উত্তর তো আমার কাছে নাই, তাই না? তবে বাট আপনারা তো ইলেকশন কোনোভাবে না কোনোভাবে জানতে পেরেছেন আসলে কেন নেই। এগুলো তো মানে নিজেদের মধ্যে একটা আলোচনা। যদিও আপনি সেই আলোচনায় নেই। আপনাকে কর্নার করা হয়েছে সব জি, আলোচনায়। আমাকে বরাবরই, আমি এবং সোনিয়া ভাবি মানে মিসেস মমিন ভাবি, হুম, আমার মনে একটা প্রশ্ন ছিল যে আমাকে নিয়ে এত বাজে কথা বানানো হচ্ছে এত বছর ধরে, হয়তো এজন্য আমাকে সবাই এমন করে, তাহলে মমিন ভাবিকে কেন করে? আমি যখন একদম কনফার্ম হলাম যে তানভীরকে তোলার পরে সেই গাড়িতে মমিন ভাইকে তোলা হয়েছিল, তখন আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। আমি প্রায় 1 বছর 9 মাস আগে কথাগুলো শুনেছি যে তানভীরকে তোলার পরে মমিন ভাইকে তোলা হয়েছিল। আমি ভাবিকে বলার মতো সাহস রাখিনি, কারণ আমি জানি এটা আমি কিভাবে তো ওনার লাশটা কি এটা পাওয়া বলা গেছে? হতো না। মমিন ভাইয়ের সবারই তো লাশ পাওয়া গেছে আপু, শুধু 57 জনকে তো পাইয়েই দিয়েছে। যেখানে আমার হাজবেন্ড ছিল 5'11.5", আচ্ছা হ্যাঁ, তার সবাইকে পাইয়ে দিয়েছে। সে হয়ে গেল 5 ফিট 5 ইঞ্চি। ধরেন সে পুড়ে গেছে, ধরেন সে নষ্ট হয়ে গেছে লাশ, লাশ কখনো ছোট হয়ে যায় না। হুম। আর একটা ব্যক্তির 4 রকমের ডেথ সার্টিফিকেট কেন দেওয়া হবে? একটা ব্যক্তির কেন ডিএনএ টেস্ট কিন্তু তার ওয়াইফকে দেওয়া আপু হবে না? আমরা তো মানে আমরা তো ভেবেছিলাম যে এইখানে এট লিস্ট ওনাদের বিষয়গুলো স্পষ্টভাবে উঠে আসবে। কিন্তু কিছু, কিছু বিষয় উঠে এসেছে সেগুলোতে অনেকেই সন্তুষ্ট। যেমন ভারতের বিষয়টি যে সেনাপ্রধান যেভাবে ফুল স্টপ করেছিল পার্শ্ববর্তী দেশের ব্যাপারে, সেটা আসলে রক্ষা করতে পারে নাই। সেটা এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই। জি। সেনাপ্রধানকে নিয়ে আমি নেগেটিভও বলবো না, পজিটিভও বলবো না। কেন আমি বলি? আমি পিলখানা থেকে বের হওয়ার বহু বছর পরে শুনেছি উনি গেটে ছিল। যেহেতু হুম, উনি শেখ হাসিনার আত্মীয়, তো স্বাভাবিকভাবেই উনার প্রতি মানুষের বেশি একটা পক্ষের মানুষের নেগেটিভ ইমপ্রেশন কাজ করবে। আমি যেটা করলাম, 6 অগাস্ট 2024 থেকে উনার অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছি, কিন্তু উনাকে আমি কখনো পাইনি। তাহলে আমি সরাসরি কিভাবে বলবো যে সেনাপ্রধান আমার প্রতি নেগেটিভ? বলার তো কোনো স্কোপ নাই, যেটা আমি বুঝি। দ্বিতীয়, উনি বললেন ফুল স্টপ। আমাদের 56 ফ্যামিলি কি সেনাপ্রধানকে বলবেন যে সেদিন আমরাও হিন্দি কথা শুনেছি? বলবেন না। যদি বলতেন তাহলে এতদিনে বলতেন। আমার সাথে ফোনে, জানেন আমি কখনো ফোনে রেকর্ড করতাম না, আমার ফোনে কোনো সিস্টেমই নাই রেকর্ড করার। কিন্তু হুম। যখন আমি দেখলাম যে ডিপ্লোমেসি শুরু হয়ে গেছে, আমি ছোট একটা রেকর্ডার কিনলাম।
কিনে জাস্ট খালি মেমোরি কার্ডে ঢুকাচ্ছি, ঢুকিয়ে আমার কাছে রাখছি না, আমার যতগুলো রিলেটিভ দেশের বাইরে থাকে সবাইকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি যে আমি যখন মরে যাব বা আমার বাচ্চাদের যখন ক্ষতি হবে তখন এগুলো যেন সামনে আসে। এরা সবাই জানতো আপু, যারা ভিতরে ছিল তারা সবাই জানতো। আমাকে যেখান থেকে ধরে নিয়ে গেছে হিন্দি ভাষী সামনে ছিল, তাহলে মিসেস মুজিব কিভাবে শুনতে পায়নি? আমাকে টানা হ্যাচড়া, নিচে ফেলে দেওয়া, মিসবিহেভ সবকিছু হয়েছে। হ্যাঁ, আমার সাথে খুবই খারাপ ব্যবহার হয়েছে। তাহলে মিসেস মুজিব তখন কেন দেখতে পায়নি, কেন শুনতে পায়নি? উনি কিভাবে জিমের ভিতরে ছিল? আমার সেটাই সামনে তো। যখন আরেকটা অঘটন হচ্ছে বা আমার গায়ের কাপড় যখন টেনে ছিঁড়ে দিচ্ছে ডিএডি তৌহিদ, ওই সময়টা আমাকে এসে, আমি নামটা বলতে যাচ্ছি না ভাবি সিকিউরিটির জন্য, ভাবি সার্ভাইভার এবং ভাইও সার্ভাইভার, সেই ভাবি জড়িয়ে ধরেছে আমাকে কোয়ার্টার ভিতরে। সেই ভাবিকে মারতে মারতে পিছন দিকটা আর রাখে নাই, কিন্তু ভাবি আমাকে ছাড়ে নাই। তাহলে একজন বন্দি ভাবি, উনি জানেন যে উনাকে আমাকে সেভ করার জন্য উনার হাজবেন্ডকেও মেরে ফেলতে হবে, মেরে ফেলা হতে পারে। হুম। তাহলে যেই যেই ভাবিটা আমার ৪৫ থেকে ৫০ গজের ভিতরে ছিল, উনি দুদিন ফোন ইউজ করলো, তাহলে উনি কে বলেন? উনি কে? উনি বাসা কেন চেঞ্জ করেছিল? উনার বাসায় আগুন লাগানোর পর উনি কেন বলছে? উনি ২৭ তারিখ সকাল বেলায় কি করে ঢুকলো পিলখানার ভিতরে? আমরা তো ঢুকতে পারিনি আপু, কোনো ফ্যামিলি তো ঢুকতে পারেনি। উনি কিভাবে ঢুকলো? ওনার কি স্পেশাল কেস? আজকে শাকিল ম্যাডাম বারবার আমার হাজবেন্ডকে, যখন সৈনিক রিক্রুট হতো তখন শাকিল ম্যাডাম বারবার বলতো একে নিতে হবে, একে নিতে হবে না। এক পর্যায়ে আমার হাজবেন্ডের যে দুজন সিও ছিল রংপুরে, একজন হচ্ছে অ্যাক্টিং সিও ছিল, আরেকজন উনাকে আমি ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত চিনেছিলাম বা মেজর জেনারেল পর্যন্ত, নামটা বলতে চাচ্ছি না, উনি ইঞ্জিনিয়ার্সের। তো ওনারা দুজনই বারবার বলতো ফোন তানভীর তোমার বন্ধ থাকবে, তুমি ভাবির ফোন নিয়ে যাবা। তখন কি হতো জানেন? আমার বাসার যে ল্যান্ডলাইনটা আছে সেই নাম্বারে শাকিল ম্যাডাম ফোন করে বকাঝকা করতো, কেন অমুক সৈনিককে বাদ দেওয়া হয়েছে। সেই অফিসাররা কিন্তু অ্যালাইভ, যারা জানেন ব্যাপারগুলা। হ্যাঁ, তো এই যে ভারতীয় সৈনিক ঢুকানো হয়েছিল বিডিআর এর ভিতরে, কে ঢুকিয়েছিলেন? 111 এর সময় কে ঢুকিয়েছিলেন? শাকিল ম্যাডাম। উনি বাধ্য করেছিলেন। আমার হাজবেন্ড নেয়নি, হয়তো কারো না কারো মাধ্যমে ঢুকেছে, না হলে হিন্দি ভাষী কোথা থেকে আসছে? আমি যে ৩ বছর ৭ মাস আমার হাজবেন্ডের সাথে এত জায়গায় গেছি, ও আমাকে ছাড়া ১২ দিনের বেশি কখনো থাকতে পারেনি। এটা আমার, মানে এটা শুধু আমার কথা না, এটা আমার শাশুড়িরও কথা, যে আমি যদি পিলখানার বাইরে থাকতাম তার ছেলে এনিহাও বের হয়ে আসতো আমার জন্য। তো যাই হোক, তানভীর আজকে নাই, ওর শেষ অবস্থা কি হয়েছিল বা ও